ঠিক আছে। আর যেটা বলি ভাই, বাংলাদেশের যে মানুষের আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো মূল থিম হইলো ভাই, এখনো কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া লোক কলিং এর লোক নেবে এরকম কোনো কিছু হয় নাই। শুধু আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাইছে, এখন ওরা বিবেচনা করবে, ওরাও আশ্বাস দিছে ওরা লোক নিবে, এয়ার পদ্ধতির মাধ্যমে লোক নিবে। কবে নিবে কখন নিবে এই ব্যাপারে কিছু হয় নাই। কিন্তু বাংলাদেশে যেভাবে প্রিন্ট মিডিয়া সবকিছু ছড়ায় বেড়াইতেছে যে আবার চালু হতে যাচ্ছে, চালু হয়ে গেছে, বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়ার দ্বার খুললো বা এগুলো সম্পূর্ণ। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি কেএলসিসি মালয়েশিয়া থেকে, কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। আবার ঘুরতে ঘুরতে চলে এলাম মালয়েশিয়া, কারণ সবাই জানেন মালয়েশিয়া হলো আমার পছন্দের তালিকার সবচেয়ে বড় নাম্বার ওয়ান দেশ। যাই হোক, যখনই সময় পাই ছুটে আসি মালয়েশিয়া। এখান থেকে কালকে যাব ইন্দোনেশিয়া। আসলাম কারণ মালয়েশিয়া নিয়ে বেশ কিছুদিন দিয়ে কিন্তু অনেক দিন যাবত আমি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যদি কোনো ইনফরমেশন থাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভাই আমি আবারও বলি ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কোনো কিছু না ভাই। আমি একজন সাচ্চা বাংলাদেশ, দেশকে অনেক ভালোবাসি, মাতৃভূমিকে অনেক ভালোবাসি। বাংলাদেশের যেটা ভালো হয় সেই জিনিসটাই আমি দেশে বিদেশে যখন ঘুরি সেটা তুলে ধরার চেষ্টা করি। কারণ বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা কিন্তু অপরিসীম, এটা কোনো কল্পনাই করা যায় না। কারণ গার্মেন্টস সেক্টর ধসের পথে একটাই আমি সেক্টর দেখতেছি, বাংলাদেশ ডে বাই ডে মানে উপরের দিকে যাইতেছে। যেমন 2024-এ ছিল যেখানে $2 বিলিয়ন ছিল না, সেখান থেকে $2.5 বিলিয়নে আসছে। গত কয়দিন আগে প্রায় $3.25 বিলিয়ন রেমিটেন্স আছে আমাদের বিদেশ থেকে, বাইরে থেকে। এই যে একটা বড় একটা ইনকাম, এটা বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে। আর যার কারণে বিশ্বের শ্রমবাজার নিয়ে বিভিন্ন দেশে যখন কোনো কিছু নিউজ পাই, নিউজটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। যেমন মালয়েশিয়া, বাংলাদেশিদের জন্য সবচেয়ে দ্বিতীয় শ্রমবাজার হলো মালয়েশিয়া। এখানে সোফার সবাই বলতেছে আর কি যে প্রায় 12 লক্ষের উপরে লোক নাকি মালয়েশিয়াতে থাকে। যাই হোক, গত বেশ কয়েকদিন ধরে তো মালয়েশিয়া গত বছর থেকে শ্রমবাজার চালু করছে, কিন্তু সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে ওইভাবে করতে পারে না, কারণ মালয়েশিয়া যেসব শর্তাবলী দিচ্ছে। এবং এর পিছনে অনেক কারণ আছে। মালয়েশিয়া নিয়ে, শ্রমবাজার নিয়ে অনেক ইন্টারন্যাশনাল গণমাধ্যম কিন্তু করছে, নিউজ করছে। এখানে বাংলাদেশিদের কিছু অতি উৎসাহী লোক দিয়ে নিয়ে যেটা দরকার না সেটা করেও করছে, যাতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যেটা নিয়ে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের উপরে মোট কথা একটা ফেড আপ। এই কথাগুলি আমি গতকালকে জানছি। এই দেশের স্থানীয় এবং বাংলাদেশে এবং এই দেশের মালয়েশিয়ার প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক আছে, ওদের সাথে আমার একটা মিটিং ছিল। সেই মিটিং থেকে অনেক কিছু জানছি, জানা অনেক কথা জানছি। যেহেতু সবগুলি কথা কিন্তু মালয়েশিয়া ভিডিওর মাধ্যমে বলা যায় না, এবং মালয়েশিয়ার ভিডিও কিন্তু খুব সার্চ হয়। আর আরেকটা কথা বলে রাখি, কালকে যে জিনিসটা আমি জানছি ভাই, আমি এর মাঝখানে একটু কথা ভাই সবার কাছে ভাই সরি বলি ভাই, ভিডিওটা যদি একটু বড় না করি, এক্সপ্লেন না করি ভাই, তাহলে তোর ভিডিও করার মেসেজগুলো আমি কীভাবে দিব ভাই, সংক্ষেপে তো দেওয়া সম্ভব না। এই জন্য যারা অনেকে আমার এই গালিগালাজ করেন ভাই, তাদের কাছে অনুরোধ ভাই, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনলে হয়তো অনেকের উপকার হবে। আমি সবার উপকারের জন্য ভিডিও করি ভাই, ভিউ বাড়ানোর জন্য, ভিউর জন্য ভিডিও করি না। আমার ভিডিও করার উদ্দেশ্য হলে যদি একটা লোকও যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়, আমি মনে করি সার্থক। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কালকে সাংবাদিকদের সাথে যখন দেশি বিদেশির সাথে কথা হলো, তখন ওরা বললো যে মালয়েশিয়ার ভিডিও করা নিয়েও কিন্তু একটা রিস্ট্রিকশন আছে। বিভিন্ন পর্যায়ে ভিডিও করেন, যদি কেউ কোনো সংস্থা যদি আপনাকে ধরে, কোন পর্যায়ে করেন, কিভাবে করেন, কী জন্য করতেছেন, এগুলো সব জবাবদিহি করতে হয়। কারণ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে, মালয়েশিয়া নিয়ে বহির্বিশ্বে ইউটিউবের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে ওদের ভাবমূর্তি কোনো এটা মোটেও চায় না। যাই হোক, এটা একটু সাবধানে রাখবেন। যারা ট্যুরিস্টরা এসে বিভিন্ন স্পটে ভিডিও করবেন, তারা মাথায় রাখবেন যে মালয়েশিয়া দেশ বিরোধী, মালয়েশিয়ার বিরুদ্ধে যায় এরকম কোনো ভিডিও করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বেন। যাই হোক, গেল। এখন কথা হয়েছে ভাই, ওরা বলল যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র চলতেছে। কারণ এটা হয়তো বলা বাহুল্য, আমি কাউরের দোষারোপ করতে চাই না, আমি দোষ দেবো আমাদের নিজেরা খারাপ নাইলে তো হবে না। তবে বাইরের দেশের আন্তর্জাতিকভাবে চাচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারটা নষ্ট হোক, যার কারণে বুঝছেন মালয়েশিয়ার উপরে এই খড়গ দিছে। কারণ গত ওই যে আল জাজিরায় একটা নিউজ করছে, এটা মালয়েশিয়ার বিপক্ষে গেছে, এটা মালয়েশিয়ার গভর্নমেন্ট মোটেও খুশি না বাংলাদেশ গভর্নমেন্টের উপরে। যাই হোক, বিভিন্ন শর্ত দিছিল, বিভিন্ন যেই শর্ত 10টা শর্ত দিছিল বাংলাদেশে লোক নেওয়ার জন্য করতে, সেই বাংলাদেশ জানে, ওর মালয়েশিয়াও জানে যে এই 10টা শর্ত বাংলাদেশ পূরণ করতে পারবে না। কারণ এটা এতদিন সিন্ডিকেটের কবলে ছিল। বিগত সরকারের আমলে মালয়েশিয়ান কিছু লোক ছিল, স্থানীয় লোক, এবং বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিটা, সিন্ডিকেট মিলেই কিন্তু শ্রমবাজারটারে আঁকড়ে ধরছিল। সেইখান থেকে নাকি অনেক কিছু হয়েছে, অনেক শ্রমিক এখানে আসছে, আইসা পরে নাম সর্বস্ব কোম্পানিতে আসছে, আসার পরে কাজ পায় নাই, কাজকাম না পাওয়ার পরে কিনা তারা বিভিন্ন রাজপথে প্রান্তরে ঘুরছে। এখন সেই লোকগুলি বৈধভাবে আইসে কিন্তু মালয়েশিয়া কিন্তু অবৈধ হয়ে গেছে। যাক, এই যে একটা কারণ। আর
সেই কারণে এখন তো ডেডলাইন তো চলে গেল, এখন নতুন যে সরকার আসছে, আমাদের বর্তমান যে সরকার আসছে, সরকার চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা খুলতে। কারণ কারণ গভর্নমেন্ট বুঝে ফেলাইছে যে এই রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করা মোটা কোনো সম্ভব না। আর বর্তমানে যে যুদ্ধ মানে যেভাবে বিশ্বব্যাপী যেভাবে এই মিডল ইস্টের যুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতিতে, এই জায়গায় মালয়েশিয়ায় মানে রেমিটেন্স এই সরকারের লাগবে যে কোনো কিছুর বিনিময়ে। যার কারণে মালয়েশিয়া যখন বন্ধ হয়ে গেল, মালয়েশিয়া আমাদের প্রাইম মিনিস্টারের উদ্যোগে, নিজস্ব মানে স্বপ্রণীত উদ্যোগে, কারণ বাকিটুকু আর বলবো না, যাই হোক, সে উদ্দেশ্যে নিয়েই সেখানে মালয়েশিয়া তার উদ্দেশ্যে মানে সে তার চাওয়া পাওয়াতেই মালয়েশিয়া আবার আসছে, বাংলাদেশ শ্রমপ্রতিমন্ত্রী আসছে। এই খবরটা আমি জানি 3 তারিখেই, কিন্তু একটু আমি যে চাচ্ছিলাম যে আসলে সর্বোপরি কী হয়েছে, মালয়েশিয়া গিয়ে সরাসরি কথা বলে আমি জানতে পারবো এবং সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আর যেই কারণে মালয়েশিয়া এখন বাংলাদেশে প্রিন্ট মিডিয়া সব জায়গায়, ইলেকট্রনিক মিডিয়া সব কিছুতে কিন্তু শুরু হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার খুলছে। ভাই এখনও কিন্তু মক্কা বহুত দূর ভাই, আবারও বলি মক্কা এখনও বহুত দূর ভাই, মাত্র কথাবার্তা চলছে। গভর্নমেন্ট অনুরোধ করছে খুলতে, এবং তারা নাকি এআই পদ্ধতির মাধ্যমে লোক নিবে, এবং কিভাবে লোক নিবে সেটা নিয়েও আমি একটা ভিডিও করব, কারণ ওই এআই পদ্ধতি যদি বুঝাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, স্বচ্ছতার ভিত্তিতে কম খরচে লো কস্টের ভিতরে, কিন্তু যেহেতু নিউজ মিডিয়া আসছে যে বিনা খরচে যাবে, এটা বাংলাদেশে আদৌ সম্ভব না, এটা কেউ বিশ্বাসও করেন না ভাই, বাংলাদেশের পক্ষাপটে এটা হবে না। যদিও বলতেছে যে জিরো কস্টে একটা শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশ থেকে ওরা মালয়েশিয়া আনবে, এইভাবে একটা প্রসেসিং করতেছে এআইয়ের মাধ্যমে। কী জন্য এআই পদ্ধতিটা আনতেছে সেইটা নিয়েও একটা ভিডিও করবো, এটা পরের ভিডিওতে, আরেক ভিডিওতে আমি এই কথা বলবো কী প্রক্রিয়া যাবে। আমি যেটা মালয়েশিয়া থেকে সরাসরি শুনছি, ওনাদের কাছে, সাংবাদিকদের কাছে সেই কথাটা শুনছি, যে এক্সপ্লেনেশনটা শুনছি, সেইটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। আর যেটা বলি ভাই, বাংলাদেশে যে মানুষের আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো, মূল থিম হলো ভাই, এখনও কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিংয়ের লোক নেবে এরকম কোনো কিছু হয় না, শুধু আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাইছে। এখন ওরা বিবেচনা করবে, ওরাও আশ্বাস দিছে ওরা লোক নিবে, এআই পদ্ধতির মাধ্যমে লোক নিবে। কবে নিবে, কখন নিবে, এই ব্যাপারে কিছু হয় নাই। কিন্তু বাংলাদেশে যেভাবে প্রিন্ট মিডিয়া সব কিছু ছড়ায় বেড়াইতেছে যে আবার চালু হতে যাচ্ছে, চালু হয়ে গেছে, বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়ার দ্বার খুললো, বা এগুলো সম্পূর্ণ ভুয়া ভাই, মিথ্যা কথা ভাই। আপনাদের কাছে সবার অনুরোধ ভাই, কারণ মালয়েশিয়া তো গরিব শ্রেণীর নিম্নবিত্ত পরিবারের লোকজনই মালয়েশিয়া আসে, কাজ করতে আসে। তাদের এই জায়গা জমি ভিটা গরু ছাগল বিক্রি করে যে বাংলাদেশে এজেন্টের কাছে টাকা দিবেন, তারা যে বলবে যে ভাই চালু হয়েছে, ভাই সম্পূর্ণ এটা কোনো কথাই বিশ্বাস করবেন না। কারণ আমি যতটুকু শুনছি, সাংবাদিকদের কাছে শুনছি, আমার কথাটা অথেন্টিক, 100% অথেন্টিক ভাই। কথাবার্তা চলতেছে, তবে এটা হবে, প্রসেসিং হইতেছে। সর্বোপরি সবাই আমরা অনুমান করছি আগামী জুন জুলাইতে যদি এটা হওয়ার হবে, কারণ এটা আরও অনেকগুলি প্রসেসিং ধাপ হওয়ার পরে চালু হবে। কিন্তু এর ভিতরে যে বাংলাদেশের মানুষের মেডিকেল করতেছে, টাকা জমা দিতেছে, বিভিন্ন এজেন্টে নিতেছে ভাই, এটা কোনো কথায় কাজ দিবেন না ভাই। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন আর কি, তাদের কাছে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য, তারা কোনো কথায় কান দিবেন না ভাই। এখনও কিছু হয় নাই, মাত্র নাম কথাবার্তা চলতেছে। তবে বিভিন্ন প্রসেসিংয়ে কী প্রসেসিংয়ে নিবে সেই ব্যাপারটা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও করব, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওখানে আমি বলবো যে এআইয়ের মাধ্যমে কীভাবে মালয়েশিয়া এই শ্রমিকটা আনার প্রক্রিয়াটা তারা করতে চাচ্ছে, কেন এবং স্বচ্ছতা করতে চাচ্ছে, এর পিছনের কারণ কি, যুক্তি কি, সেটা নিয়েও আমি একটু বিশ্লেষণ করব। আমি যতটুকু এখান থেকে মিডিয়া সাংবাদিকদের কাছে যেটুকু আমি শুনছি, সেই কথাটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। তা আজ শুধু এই কথাটা বলি, আমি ভিডিওটা শেষ করতে চাই ভাই, কারো কথায় কান দিবেন না, কোনো গুজবে কান দিবেন না ভাই। বাংলাদেশ কিন্তু মানুষ গুজবে ছড়ায় আর কি, বেশি গুজব ছড়ায়, যা সত্যি না তার থেকে বেশি রটায় আর কি। যা শ্রমবাজার খোলার কোনো মানে এখনও কোনো চালু হয়নি, তবে হবে ভাই, কথাবার্তা চলছে। যেহেতু গভর্নমেন্টের সদিচ্ছা আছে, যদি পারে সিন্ডিকেট ভাগ দিয়ে, কিন্তু বাংলাদেশে ভাই এটা সম্ভব না, সিন্ডিকেটের মাধ্যম দিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। ওই জিরো কস্টে আসতেছে এই কথাটা কেউ বিশ্বাস করেন না। তবে হ্যাঁ, খুলুক, আমিও চাই, মনে প্রাণে চাই। যেহেতু $3 বিলিয়ন আসছে, ভবিষ্যতে এটা আরও পরিমাণ আরও বাড়বে। আমিও চাই এটা $4 বিলিয়ন যাক, $5 বিলিয়ন যাক, এটা দেশের একটা ইনকাম ভাই, বুঝছেন না? তাহলে দেশের উন্নয়ন হবে, দেশেরই হবে। বেলা শেষে তো সংসার চালাইতে, দেশ চালাইতে টাকা লাগে, সেই টাকাটা যদি রেমিটেন্সের মাধ্যমে আসে তাহলে তো ভালো। তাহলে এর জন্য টাকা, কারণ মিডিল ইস্ট মোটামুটি টোটালি বন্ধ হয়ে গেছে, মিডিল ইস্টে কোনো লোকজন এখন যায় না। এখন একটাই রাস্তা আছে, মালয়েশিয়া। আরেকটা কথা বলে রাখি, মাঝখানে একটা কথা বলি ভাই, 2024 জুনের পরেতে নেপাল ইন্ডিয়াতে কিন্তু, নেপাল ইন্ডিয়া ভুটানের তো ওদিক থেকে কিন্তু আরও 17টা সোর্সের থেকে কিন্তু মালয়েশিয়া, একমাত্র বাংলাদেশ বাদ দিলে 16টা সোর্সের লোক আসে, শুধু বাংলাদেশতে আসে নাই, কারণ এই সিন্ডিকেটের জন্য। কারণ বাংলাদেশিরা আমরা বলি, মুখ দিয়ে বলি দেশপ্রেম ভাই, অন্তরের থেকে আরও দেশপ্রেম নাই। এটা আমি
এই এতদিনে আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পারছি সবাই ভাই চেষ্টা করে ক্ষমতায় যেই যায় চেষ্টা করে টাকা পয়সা ইনকাম করার জন্য, সেটা কিভাবে হবে না হবে এটা দেখার ব্যাপার না, দেশ দলান্দলিতে যা কিছু আছে। যাই হোক, আবারও সবার কাছে অনুরোধ করি ভাই, গুজবে কান দেবেন না, কান দিয়ে সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। টিল দ্যাট, আল্লাহ হাফিজ।